নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সবাইকার খুব ভালো হোক। আজ স্বামী স্বরূপাচার্যের আবির্ভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে 18ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 2রা জুন 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 2:42 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, কিন্তু পুরাণ চিরন্তনে আমরা অনেক দিন ধরে দীক্ষা নিয়ে কথা বলেছি, নানান ধরনের দীক্ষা নিয়ে কথা বলেছি। তার মধ্যে কোনো কোনো কথা বেশ জটিল দিকে চলে গেছে। মানে দীক্ষা বলতে আমরা সাধারণভাবে যা বুঝি, আমাদের চারপাশে যে ধরুন আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, এখানে ওখানে সব দীক্ষা নিয়েছি, কোনো না কোনো ধর্ম প্রতিষ্ঠানে দীক্ষা নিয়েছি, মহারাজ দীক্ষা দিয়েছেন, পৈতে নেবার সময় দীক্ষা নিতে হয়, এগুলো তো আমরা জানি, মানে এইটুকুই জানতাম। তার বাইরে দীক্ষার যে কত ধরন আছে, দীক্ষার যে কত গভীরতম তাৎপর্য রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা খুব হয়তো অবহিত ছিলাম না, সবাই খুব অবহিত ছিলাম না। তাই নিয়ে কিছু কথাবার্তা বলা গেল। আজকে আবার নতুন আরেকটি বিষয় নিয়ে কথা শুরু করব। সেই বিষয়টিও খুব আমরা জানি, কিন্তু হয়তো এতটা গভীরভাবে জানি না। পুত্র নিয়ে কথা বলবো 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা শুরু করব বলাই ভালো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের কর্মজীবনে বেদান্ত, এই প্রবন্ধটা পাঠে যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব স্বামী গোকুলানন্দজির রচনা থেকে, মানসিক চাপ জয় করবার উপায়। আপনাদের চিঠিপত্র পড়ব এবং তারপরে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে, বিষয় পুত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা বলবো। পুত্র, ছেলে। এখনো পর্যন্ত আমাদের দেশে, আমি একটু দুর্ভাগ্যজনকই বলবো, যে ছেলে হওয়াটা একটা খুব আনন্দের ব্যাপার, মেয়ে হলে তত আনন্দের ব্যাপার নয়। না, আপনি নিজের পরিবারের কথাটা ভাববেন না, বা আপনার চেনা জানা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো কোনো বাড়ি, তারা হয়তো মেয়ে হলেও খুব আনন্দ করেন যে এসেছে সে আমার ঘরে, মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। আর একটা অন্য ব্যাপারও থাকে, সেটা হয়তো একটু ছেলে মানুষই ভাবনা, যে মেয়ে বেশ আমার, তাকে খুব সাজাবো গোজাবো, তাকে অনেক পোশাক কিনে দেবো, এইসব থাকে। কিন্তু এখনো পর্যন্ত খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের এইরকম একটা ধারণা আছে যে ছেলে হলে ভালো। এবং আর একটা কথাও আমরা জানি, তার যুক্তি হিসেবে আমরা হয়তো জানি যে পুত নামক নরক থেকে ত্রাণ করে বলে পুত্র। তার মানে পুত্র সন্তান নরক থেকে ত্রাণ করে, কন্যা সন্তান নয়। এর খুব পরিষ্কার একটা কারণ আছে। ছেলেরা রোজগার করে আমাকে খাওয়াবে, মেয়েরা বিয়ের পর অন্য বাড়িতে চলে যাবে, এইরকম একটা মনোভাব থেকে, আমার একেবারেই স্বার্থপর একটা মনোভাব থেকে মেয়েদের স্বাগত জানানো হয় না, ছেলেদের স্বাগত জানানো হয়। আমি আবারও বলছি যে এই মনোভাবটা অন্তত
নাগরিক জীবনে অনেকটা পর্যন্ত কাটছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি আমি এই রকম করে ভাববো না। কেন মেয়েরা এখন রোজগার করছে, মেয়েরা কি বিয়ের পরেও বাপের বাড়ির কথা ভাবে না? একেবারে প্রচুর পরিমাণে ভাবে। আমার গিন্নিকেই তো দেখেছি আমি। কাজী ওই রকমটা ভেবে খুব লাভ নেই। কিন্তু আমরা কথা বলতে বসেছি পুরাণের ভাবনায়, পুত্র নিয়ে। তো এই যে পুত্র সন্তান লাভ করাটা খুব সৌভাগ্যজনক। এইটা এই যে আদিমকালে যে পুত্র সন্তান, অর্থাৎ পুত্র সন্তান মানে হচ্ছে আমার ছেলে, তার ছেলে হবে, সে আমার বংশের মধ্যে থেকে যাবে। আমার যে বংশবৃদ্ধি, সেই বংশবৃদ্ধির কন্যা তো অন্য অন্য আর একটা বংশে চলে গেল। সে তো আমার বংশের যে ধারা, সেই ধারাটাকে প্রবহমান রাখলো না। এই রকম একটা ভাবনার থেকেও পুত্র সম্পর্কে আমাদের প্রাচীনকালের মানুষজনেদের একটা আলাদা রকম দুর্বলতা ছিল। খুব প্রাচীন একটা বৈদিক গ্রন্থ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় সংহিতায় বলা হচ্ছে, একজন ব্রাহ্মণ জন্মলাভের সঙ্গে সঙ্গে 3 রকমের ঋণে আবদ্ধ হয়। কি কি? একটা হচ্ছে ঋষি ঋণ, একটা হচ্ছে দেব ঋণ, এবং আরেকটা হচ্ছে পিতৃঋণ। ঋষিদের কাছে যে ঋণ, সেই ঋণ কি করে শোধ করতে হয়? না, ব্রহ্মচারী হয়ে গুরুর কাছে বিদ্যা লাভের মাধ্যমে। তার কথা তো দীক্ষা প্রসঙ্গে আপনাদের বলেছি, কেমন করে ব্রহ্মচারী হতে হয়, কেমন করে দীক্ষা লাভ করতে হয়, সেসব কথা তো বলেছি। আর বাকি দুটো ঋণের কথা, পিতৃঋণ শোধ করতে হয় সন্তান উৎপাদনের মাধ্যমে। তাতে বোঝা যায় পূর্ব পিতা পিতামহের মতো তিনিও বংশের ধারা রক্ষা করে যাচ্ছেন। সন্তান না হওয়া, পুত্র সন্তান না হওয়া, এইটা আমাদের পুরাণের বহু রাজা রাজরাজ্যে খুবই কষ্টের ব্যাপার। সে কথা তো আমরা শুনেছি। শুনছেন পুত্রের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো কথা বলবার জন্য, মাঝখানে একটু গান। আবার পুত্রের কথা যেটা বলছিলাম আপনাদের, যে ঋষি ঋণ, দেব ঋণ এবং পিতৃঋণ। পিতৃঋণটা হচ্ছে পুত্রকন্যা হবার পর তাদের ভরণ পোষণ, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে পরিশ্রম এবং সেবা লালন করেন বাবা মা, সেইভাবেই তিনি তার পূর্ব পিতার এবং মাতার ঋণ শোধ করেন। অর্থাৎ আমার বাবা মা আমাকে বড় করে তোলবার জন্য এই কাজ করেছেন। সত্যি সত্যি তো অনেক কিছু করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক কিছু কষ্ট সহ্য করেছেন, অনেক কিছু উদ্বেগ সহ্য করেছেন। ছেলেবেলায় প্রবল বাঁদর ছিলাম, এ ছেলের কি হবে, এ ছেলে না খেয়ে মরবে, এই সমস্ত ভাবনা চিন্তাও তাদের মধ্যে ছিল। তো সেই যে দুর্ভাবনা এবং আরো নানান রকম আর্থিক সহায়তা, একটি ছেলে বা মেয়েকে মানুষ করা তো খুব কম খরচার ব্যাপার নয়, আজকের দিনে তো খুবই খরচার ব্যাপার। তার পোশাক পত্তর, তার স্কুলে দেওয়া, তার এই সেই অমুক তমুক, এই যে ঋণটা, এই ঋণটা আমি কেমন করে শোধ করি? না, এই ঋণটা শোধ করবার একটা উপায় হচ্ছে বাবা মা যখন বুড়ো হয়ে গেছেন তখন তাদের সেবা করা, তাদের বাবা মা হয়ে ওঠা। এইটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই স্বার্থপর পৃথিবীতে অনেকে এইটা না মেনে বাবা মার প্রতি খুব দুর্ব্যবহার করে বলাই উচিত, করেন না বলে। তারা কিন্তু এক হিসেবে বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু পিতৃঋণ শোধ করবার আর একটা যে উপায়, সেই উপায়টা হচ্ছে নিজের সন্তানদের ঠিক মতো প্রতিপালন করা, বংশের ধারাটা যাতে ঠিক মতো বজায় থাকে তার জন্য যত্নবান হওয়া। সন্তান, বিশেষ করে একটি পুত্র সন্তান, তাকে লাভ করবার এই যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটাই ভবিষ্যতে বড় একটা সমস্যার জন্ম দিয়েছে। সেই সমস্যাটা কি সেটা আজকে না হয় থাক, আবার আগামীকাল বলা যাবে। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব, যতটা পড়েছিলাম তার পর থেকে ফিরে আসছি। একটু গান শুনে নি। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব।
পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ জীবনের সহজ পাঠ, শরণাগত। তোমরা দেখিতেছ এইগুলি প্রথমে অনুভূত, পরে লিখিত হইয়াছে। প্রাচীন ঋষিগণের নিকট বিশ্ব প্রকৃতি কথা বলিত, পশুপক্ষী চন্দ্র সূর্য তাহাদের সহিত কথা বলিত। তাহারা একটু একটু করিয়া সকল জিনিস অনুভব করিতে লাগিলেন, প্রকৃতির অন্তঃস্থলে প্রবেশ করিতে লাগিলেন। তাহারা চিন্তার দ্বারা বা বিচার দ্বারা উহা লাভ করেন নাই, কিংবা আধুনিক কালের প্রথা অনুযায়ী অপরের মস্তিষ্ক প্রসূত কতকগুলি বিষয় সংগ্রহ করিয়া একখানি গ্রন্থ প্রণয়ন করেন নাই, অথবা আমি যেমন তাহাদেরই একখানি গ্রন্থ লইয়া সুদীর্ঘ বক্তৃতা করিয়া থাকি তাহাও করেন নাই। তাহাদিগকে সত্য আবিষ্কার করিতে হইয়াছিল। অভ্যাসই ইহার সাধন ছিল, আর চিরকালই এরূপ থাকিবে। ধর্ম চিরকালই ব্যবহারিক বিজ্ঞান রূপে থাকিবে। এমন ধর্ম কখনো ছিল না যাহা শুধু দেবতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, ওইরূপ ধর্ম কখনো থাকিবেও না। প্রথমে অভ্যাস, তারপর জ্ঞান। জীবাত্মা যে এখানে ফিরিয়া আসে এ ধারণা উপনিষদেই রহিয়াছে। যাহারা ফল কামনা করিয়া কোনো সৎকর্ম করে, তাহারা সেই সৎকর্মের ফল প্রাপ্ত হয়, কিন্তু ওই ফল নিত্য নহে। কার্যকারণবাদ এখানে অতি সুন্দর রূপে বর্ণিত হইয়াছে। কথিত হইয়াছে, কারণ অনুসারেই কার্য হইয়া থাকে, কারণ যাহা কার্য তাহাই হইবে। কারণ যখন অনিত্য তখন কার্যও অনিত্য হইবে, কারণ নিত্য হইলে কার্যও নিত্য হইবে। কিন্তু সৎকর্ম করারূপ কারণগুলি অনিত্য, সসীম, সুতরাং তাহার ফল কখনোই নিত্য হইতে পারে না। এই তত্ত্বের আরেক দিক দেখিলে ইহা বেশ বোধগম্য হইবে। যে কারণে অনন্ত স্বর্গ হইতে পারে না, সেই কারণেই অনন্ত নরক হওয়াও অসম্ভব। মনে করো আমি একজন খুব খারাপ লোক। মনে করো আমি জীবনের প্রতি মুহূর্তে অন্যায় কর্ম করিতেছি। তথাপি এই জীবনটা অনন্ত জীবনের তুলনায় কিছুই নয়। যদি অনন্ত শাস্তি থাকে, তাহার অর্থ এই হইবে যে সসীম কারণের দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল। এই জীবনের কর্মরূপ শান্ত কারণ দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল, কিন্তু তাহা হইতে পারে না। সারা জীবন সৎকর্ম করিলেও অনন্ত স্বর্গ লাভ হয় না। হয় মনে করিলে ওই একই ভুল হইয়া থাকে। পূর্বে যে সকল পথের কথা বর্ণিত হইয়াছে, সেগুলি ছাড়া যাহারা সত্যকে জানিয়াছেন তাহাদের জন্য আরেকটি পথ আছে। ইহাই মায়ার আবরণ হইতে বাহির হইবার একমাত্র উপায়, সত্যকে অনুভব করা। আর উপনিষদ সমূহ বুঝাইতেছেন এই সত্যানুভব কাহাকে বলে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। এরপর গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন আমার কাজ কথামৃত থেকে পড়ে শোনানো এবং তার সূত্র ধরে একটা দুটো কথা যা মনে হয় সেইগুলো আপনাদের বলবার চেষ্টা করা। সন্ন্যাসীর কথা হচ্ছিল গতদিন, মনে আছে? যে সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। সন্ন্যাসীকে একেবারে নির্জলা একাদশী করতে হবে। ঠাকুর যেমন বলেছিলেন, আমার নির্জলা একাদশী, আমি কোনো ভোগের মধ্যে যাব না, আমি একেবারেই সন্তান হিসেবে মায়ের পুজো করেছি। তো সন্ন্যাসীকে একেবারে সমস্ত রকম ভোগের, সমস্ত রকম সম্ভাবনাকে নির্মূল করে দিতে হবে। কামিনী কাঞ্চন ভোগ, এই ব্যাপারটা কি? যেমন থুথু ফেলে আবার থুথু খাওয়া। কেন থুথু ফেলে থুথু খাওয়া? সন্ন্যাসীর ক্ষেত্রে এটা সত্যি। কেন সত্যি? তার কারণ সন্ন্যাসী তো কামিনী কাঞ্চনকে ত্যাগ করেছেন। যেমন করে আমরা থুতু ফেলে দিই, তেমনি করে সন্ন্যাসী কামিনী কাঞ্চনকে ত্যাগ করেছেন। আবার তাকে গ্রহণ করবেন কি করে? টাকা কড়ি, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, এই সমস্ত হচ্ছে ভোগ। তো এই টাকা কড়ি, মান সম্ভ্রম, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে গেল। কিসের প্রেস্টিজ মশাই? কিসের প্রেস্টিজ? আপনি যদি ভেবে দেখেন তাহলে এই যে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে ধূলিকণার চেয়েও ধূলিকণা হচ্ছেন আপনি, তা আপনার প্রেস্টিজ।
কিসের ইন্দ্রিয় সুখ? কদিনের জন্য ইন্দ্রিয় সুখ? টাকা পয়সা কদিনের জন্য টাকা পয়সা? আজকে আপনার টাকা পয়সা আছে, দুদিন বাদে ফতুর হয়ে গেলেন। আজকে আপনি ভোগ করতে পারছেন, দুদিন বাদে আপনার শরীর এমন হয়ে গেল যে আপনি কিছু করতেই পারছেন না, কোনো ভোগের মধ্যেই নেই, আপনি করতে পারবেন না, অপারগ। এই সমস্তটাই তো অনিত্য। সন্ন্যাসী এইটা এইরকম করে মনে রাখেন, মনে রাখতে হয় তাকে। এবং সেই কারণেই আমাদের দেখুন, আমাদের শরীর, আমাদের যে মন, প্রকৃতি, এই সমস্তর তো একটা দাবি আছে, একেবারে জান্তব কতকগুলো দাবি আছে। মানুষ তো আসলে জন্তুই। সেই যে জান্তব যে দাবিগুলো, সেই দাবিগুলোকে একেবারে নির্মূল করা যাবে না, কোনোভাবেই যাবে না, তাহলে শরীর নষ্ট হয়ে যাবে, শরীর চলে যাবে। কিন্তু যেটা করা যেতে পারে, এই যে জান্তব দাবিগুলো যাতে জাগ্রত না হয়ে উঠতে পারে, তার একটা ব্যবস্থা তো করতে হবে। সেই ব্যবস্থাটা কি? ঠাকুর বলছেন, সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়। নিজেরও ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। নিজের ক্ষতি কেন, সে তো বুঝতেই পারছেন। যে সাধনার পথ ধরে আপনি এগোচ্ছেন, সেই সাধনা থেকে আপনি ভ্রষ্ট হলেন। আর অন্য লোকেরও ক্ষতি নানান দিক থেকে। তার মধ্যে একটা দিক তো নিশ্চয়ই এই যে সন্ন্যাসী সম্পর্কে, সর্বত্যাগী সন্ন্যাসী সম্পর্কে মানুষের মনের ভেতরে একটা বিশ্বাস আছে, একটা সম্ভ্রম আছে। সেই বিশ্বাস বা সেই সম্ভ্রম, সেইটা নষ্ট হয়ে যাওয়াটা সমাজের পক্ষে ভালো না। যারা আমাদের সম্মাননীয়, যারা আমাদের শ্রদ্ধেয়, তাদের প্রতি আমাদের সেই শ্রদ্ধা ভেঙে যাওয়ার যে চেহারা আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি ভালো? শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনবো, তারপরে আরো পাঠ। শেষ কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। তো ঠাকুর কি বলছেন? সন্ন্যাসীর দিক থেকে বলছেন, এবং সেই সূত্র ধরে হয়তো গৃহী মানুষের দিক থেকেও এর কিছু কিছু কথা চুইয়ে এসে পড়ছে। বলছেন যে মেয়েদের সঙ্গে বসা, কি বেশিক্ষণ আলাপ, তাকেও রমণ বলেছে। কি সাংঘাতিক কথা! রমণ বলতে আমরা যেটা বুঝি, ঠাকুর বলছেন যে মেয়েদের সঙ্গে বসা, বেশিক্ষণ আলাপ করা, তাকেও একরকম করে রমণ বলা যাবে। বলছেন রমণ 8 রকমের। মেয়েদের কথা শুনেছি, শুনতে শুনতে আনন্দ হচ্ছে, এটা এক রকমের রমণ। অর্থাৎ আমার ভালো লাগা, আমার এক ধরনের একটা ইন্দ্রিয় সুখ হচ্ছে। মেয়েদের কথা বলছি, কীর্তনম, এটা আর এক রকমের রমণ। বলতে বলতে আমার ইন্দ্রিয় সুখ হচ্ছে। মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি, এটা আর এক রকম। মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি, আনন্দ হচ্ছে, আর এক রকম। স্পর্শ করা এক রকম। তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নেই, সন্ন্যাসীদের এইসব নিয়ম। তাহলে যে কোনো ভাবে হোক নারী সংসর্গ, নারীর সঙ্গে সম্পর্ক, এগুলো করা যাবে না। সন্ন্যাসীদের ক্ষেত্রে এই নিয়মটা পালন করতে হবে। মানে মনে মনেও ভাবা যাবে না, মনে মনেও তার কোনো একটা জিনিস রেখে আমি একটা আনন্দ পেলাম, সেইটুকুও করা যাবে না। কিন্তু এটা সন্ন্যাসীদের জন্য, এটা আমাদের জন্য নয়। আমরা যারা সংসারের মধ্যে বিজড়িত হয়ে আছি, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কোনো অবস্থাতেই সম্ভব নয়। সংসারীদের আলাদা কথা। কিন্তু সংসারীদের ক্ষেত্রে কি, 2-1টি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে, তাদের অন্য 7 রকম রমণে তত দোষ নেই। অর্থাৎ 2-1টি ছেলেপুলে হলে সেইটা হচ্ছে প্রকৃতির দাবি, মানব সমাজের দাবি। তা না হলে তো মানব সমাজ থমকে যাবে। এই দাবিটুকু তুমি পূরণ করে দাও, এইটা তোমার ডিউটি, এরপরে আর এর মধ্যে যেও না। এবং অন্যান্য যেগুলো আছে, যেগুলো ধরা যাক মেয়েদের কথা বলা, মেয়েদের কথা শোনা, এইগুলোতে তত দোষ নেই। সংসারী লোকের এতে তত দোষ নেই।
গৃহস্থের ঋণ আছে, দেব ঋণ, ভিত্রি ঋণ, আবার মাগো ঋণও আছে। এইটা ঠাকুরের কথা। অর্থাৎ স্ত্রীর প্রতি ঋণ আছে একটা, আছে তো। আমি তাকে বিয়ে করে ঘরে এনেছি, বিয়ে করে যখন ঘরে এনেছি তখন আজকাল অনেকে বলতে চায় না যে আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। না, নয়, বলা উচিত নয় হয়তো। হ্যাঁ, স্ত্রীও তো স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, দুজনে মিলে পার্টনার হিসেবে তো একটা সংসার চালাতে পারে, সেসব ঠিক আছে। কিন্তু একটি দুটি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা, এইটা হচ্ছে তোমার দায়িত্ব। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। আমরা যে অংশটা পড়ে শোনাচ্ছি তার নাম মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। আশাহীন ব্যক্তি যারা, তাদের সম্পর্কে বলছেন। মজার ব্যাপার, যদিও এই ব্যক্তিরা নিরতিশয় আশাহীনতায় ভোগেন, এরা কিন্তু কাজ করা কখনোই বন্ধ করেন না। আশাহীনতার প্রবাহে তারা শুধুই ভেসে চলেন একটা লক্ষ্যশূন্য নৌকার মতো। এরা কাজ বন্ধ করেন না কখনোই, থামিয়ে দেন না চলা। বাহ্যত এদের দেখে মনে হয় শান্ত, অবিচল, কর্মঠ। কিন্তু এসব কিছুর পিছনে এই বিশ্বাস তাদের মনে কাজ করে যে তাদের জীবনে আশা বলে কিছু নেই। তারা ভাবেন তাদের যা পাওয়ার তা পাওয়া হয়ে গিয়েছে, নতুন করে আর কিছু পাওয়ার সম্ভাবনা নেই। ফলত এরা ভাবেন আলো নেই, আশা নেই, শুধু এই ফাঁদে আমৃত্যু আটকে থাকা। লেশানের কথায় এমন বহু ঘটনাই আছে যেখানে এই তীব্র হতাশা থেকেই জন্ম নিয়েছে ক্যান্সারের মতো কালান্তক ব্যাধি। এই প্রসঙ্গে জেনি নামে এক মহিলার কথা শোনাচ্ছেন লেশান যখন মহিলার কাছে গিয়েছিলেন, মহিলা তখন মৃত্যুশয্যায়, ক্যান্সারে তখন শেষ অবস্থা তার। কি করে ক্যান্সার হলো এ প্রসঙ্গে তার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করায় মহিলা শান্ত কণ্ঠে জানালো, আমি তো আদৌ অবাক হইনি। আমি জানতাম এ রোগ আমার হবে, কারণ প্রথম থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত বোধ কাজ করতো যে আমার জীবনে বুঝি কোনো আশা নেই, সত্যিকারের সুখ আমার জীবনে কখনোই আসবে না। এ থেকেই পরিষ্কার যে জেনি এক নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই জীবন শুরু করেছিল, এবং এই হতাশাই তার কাল হলো, তার জীবনে নিয়ে এলো এক কালান্তক ব্যাধি। আশাহীনতার অভিশাপ বয়ে আনা নানান ঘটনার মধ্যে আছে স্বামী বা স্ত্রী বা পরিবারের কারণ মৃত্যু, উচ্চ পদ বা ক্ষমতা হারানো, কোনো ভয় অথবা এ ধরনের আরো কিছু। যে ব্যক্তি দীর্ঘকাল এক সুসংহত গভীর আধ্যাত্মিক জীবনযাপন করেছেন, চিরকাল যিনি কিছু মৌলিক আশাময় সদর্থক গুণের বিকাশ ঘটিয়েছেন আপন অন্তরে, এমন কারো জীবনে যদি এ ধরনের বিরূপ অভিশাপগুলো আসেও তিনি ভেঙে পড়েন না, নেতিবাচক চিন্তার কূপে নিজেকে নিমজ্জিত করেন না। জীবনের এই উচ্চমাত্রা যাদের থাকে না, তাদের আপনি নিয়তই ঘ্যান ঘ্যান করে বলতে শুনবেন, ওহ ভগবান কেন আমার এ দশা করলেন, আমি তো মারা যাচ্ছি, আর কোনো আশা নেই, আমি চলে গেলে আমার পরিবারের কি দশা হবে, ভগবান আমাকে তাড়াতাড়ি নিয়ে নিন, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, কেন ভগবান আমাকে তার কোলে তুলে নিচ্ছেন না, এই রকম আরো কত কথা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের চিঠি লিখেছেন রঞ্জন রায় নড়িদানা থেকে। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন রঞ্জন রায়ের চিঠি, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। শরণাগততে কথামৃত থেকে পাঠ এবং আলোচনা শেষ হতে চলেছে, এ কথা আপনি জানিয়েছেন, এবং সেই সঙ্গে ওই স্থানে কি ধরনের অনুষ্ঠান প্রচার করা সম্ভব সে সম্পর্কে আপনি শ্রোতাদের কাছে মতামত চেয়েছেন।
আমি জানি আপনার ঝুলিতে আছে অনেক মণিমুক্ত, যা বার করলে আমরা শ্রোতারা মুগ্ধ না হয়ে পারবো না। তবু আপনি আমাদের মতামত জানতে চাইছেন, সে আপনারই মহানুভবতা। না না, একেবারেই নয়। আমি সত্যি ভেবে পাচ্ছি না কি করব। তবে এই প্রসঙ্গে সুযোগ যখন দিলেনই, তখন আমি একটু অন্যরকম আবদার করতেই পারি। আমার মনে হয় আমাদের বাংলা নাট্য সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ। অনেক নাটক আমরা হয়তো দেখেওছি, কিন্তু ওই মঞ্চ পরিবেশনায় থাকে একসঙ্গে অনেক চমক। মঞ্চসজ্জা, আলোকপাত, এক একজন বিখ্যাত অভিনেতার ক্যারিসমা ইত্যাদিতে এতটাই মুগ্ধতা থাকে যে আমরা অনেকেই সেই নাটকের অন্তর্নিহিত অর্থ ঠিকমতো বুঝে উঠতে পারি না। আপনি তো আসলে নাটকের মানুষ, তাই আপনি যদি বিখ্যাত বিভিন্ন নাটকের সংলাপ, গল্প এবং তার ভিতরকার মানেটা আমাদের বুঝিয়ে বলেন, তাহলে আমরা সেই প্রসাদ গুণে সমৃদ্ধ হই। এটাই আমার আবেদন। আশা করি অন্য শ্রোতারাও আমার সঙ্গে সহমত হবেন। ধন্যবাদান্তে রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। না রঞ্জন বাবু, অন্য শ্রোতারা সহমত হবেন না। আসলে আমি একটা সময় এই কথাটা খুব বলতাম যে চিঠি লিখুন, যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখুন, কিন্তু তার সঙ্গে যেন শরণাগতের যে মেজাজ, তার একটা সম্পর্ক থাকে। শরণাগতের যে মেজাজ, তার সঙ্গে আপনি যে প্রস্তাবটা রাখছেন সেইটা যায় না। তার ফলে আমি বুঝতে পারছি আপনি খুব নাট্যপ্রিয় মানুষ এবং এ ব্যাপারে আপনার খুব কৌতূহল আছে। সেক্ষেত্রে আমি আপনাকে অন্য পরামর্শ দিতে পারি, কিন্তু সেটা বেতারে তো দেওয়া সম্ভব নয়। কিন্তু এই প্রস্তাবটা গ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমার চাকরি চলে যাবে মশাই। ভালো থাকবেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে বাইরে দূরে ফিরে আসছে গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরে আমরা আপাতত আছি কালিম্পংয়ে মঙ্গলধাম, এই যে ধর্মস্থান, সেই ধর্মস্থান, সেখানকার কথা বলছি আপনাদের। তো বলছিলাম একেবারে শুরুতেই একটা বড় ফ্রেমে বাঁধানো একটা ছবি, বলবো না, একটা বাণী। সে বাণীটা প্রায় ওপর থেকে নিচে পর্যন্ত অনেকখানি বড় একটা ফ্রেমে বাঁধিয়ে রেখে দেওয়া হয়েছে, ইংরেজিতে লেখা একটা বাণী। সে বাণীটা ওই মঙ্গল দাসজির বাণী। আমি এই ইংরেজিতে লেখা পুরো বাণীটা আপনাদের পড়ে শোনাচ্ছি না, কিন্তু শেষে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু আমার খুব অদ্ভুত লেগেছে, খুব সুন্দর লেগেছে, ভারী সুন্দর। শেষে এই মঙ্গল দাসজি তার কিছু কথা বলেছেন, এমনি সাধারণভাবে ধর্মের কথা। সে কথাগুলো যে আমাদের অজানা এমনটা নয়, তাই বলছি না, কিন্তু শেষে সকলকে প্রণাম জানাচ্ছেন। এটা একটা অদ্ভুত যে একজন সন্ত তিনি সকলকে প্রণাম জানাচ্ছেন। এই প্রসঙ্গে আপনাদের আমার একটা অস্বস্তির কথা একটু বলি, সত্যি সত্যি খুব অস্বস্তি হয় আর কি। সেটা হচ্ছে যে আমাকে খুব স্নেহ করেন রামকৃষ্ণ মিশনের একজন সাধু মানুষ, খুব বড় পদে আছেন তিনি। তো তিনি, তার সঙ্গে আমার মাঝে মাঝে সাক্ষাৎ হয় বা টেলিফোনে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হয়। হ্যাঁ, আমি তার চেয়ে বেশি দিন আগে পৃথিবীতে এসেছি, বয়সে বড় বলতে এইটা বোঝায় হয়তো, আমি তার থেকে বেশি দিন আগে। কিন্তু তিনি সমস্ত কিছু শেষে, সাক্ষাতের শেষে বা যখন টেলিফোনে কথাবার্তা হয় তার শেষে আমাকে প্রণাম জানান। এটা যে আমার পক্ষে কি অস্বস্তিকর আমি কি বলবো। কিন্তু এই যে একজন সাধু মানুষ, একজন সন্ত মানুষ, তার একটা বিনয়, তার একটা নিজেকে নম্র রাখা, মঙ্গলদাসজির এই যে বাণীটা, এটা পড়ে আমার সেই কথাটা মনে পড়ে গেল। তো বলি যে বেশ বেশ লম্বা একটা ঘর, খুব লম্বা একটা ঘর, সমস্তটা লাল কার্পেটে মোড়া। ঘরে ঠিক মাঝখানে একটা খাটের মতন বা সিংহাসন বলতে পারেন, চৌকি পাতা ধরুন। চৌকিতে 4টে দণ্ড আছে। হ্যাঁ, চৌকি খাটের ছত্রির মতন 4টে দণ্ড আছে, খুব কারুকাজ করা 4টে দণ্ড।
সেই যে দণ্ডের ওপর একটা চাঁদোয়া রয়েছে, তাহলে সেটা একটা সিংহাসনের মতো হয়ে দাঁড়ালো না? সেই চৌকির সামনে একটা আসনের মতন করে রাখা আছে, এবং ওই যে চৌকির ওপরটা একটা শয্যা, সুন্দর করে পাতা একটা শয্যা, তার মধ্যে তাকিয়া আছে, তার মধ্যে ভালো করে বিছানার মতন করে দেওয়া আছে, খুবই দামি সমস্ত কাপড় টাপড় দিয়ে, এবং সেই শয্যায় মঙ্গলদাসজির একটি ছবি আছে, ছবিতে মালা পরানো, ব্যাস, আর গোটা ঘরে আর কিচ্ছু নেই। এটি বুঝতেই পাচ্ছেন আপনারা, মঙ্গলদাসজিকে প্রণাম নিবেদন করবার ক্ষেত্র। নিস্তব্ধ সেই ঘর আপনার মনের মধ্যে একটা শান্তির বাতাস ছড়িয়ে দেবে। শোনাচ্ছি মঙ্গলদাসজির যে ধাম, মঙ্গল ধাম, তার কথা কালিম্পংয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। বলছিলাম যে এই যে খাটের উপর বা সিংহাসনের উপর যে ছবিটা রাখা রয়েছে, সেই ছবিটার যে রূপ, সেই রূপটা কিন্তু ওই বাইরে ফ্রেমে বাঁধানো মঙ্গলদাসজির বাণীর সঙ্গে যে ছবিটা রয়েছে তার থেকে আলাদা। বাইরে যে ছবিটা রয়েছে সেই ছবিটা যেন পরিব্রাজকের মতন, হাতে লাঠি রয়েছে, মাথায় টুপি রয়েছে, কোথাও যেন যাচ্ছেন, এরকম একটা ছবি। আর এখানেও একটা ফ্রেম বন্দি ছবি আছে, গায়ে উত্তরীয়, কপালে বড় টিপ, স্মিত মুখে তাকিয়ে আছেন আপনার দিকে, যেন আশীর্বাদ করছেন, এরকম একটা ছবি। পুরো দেহের ছবি নয়, ওই হাফভার্স যেটাকে বলে, অর্থাৎ বুক পর্যন্ত ছবি। তো যাই হোক, মঙ্গলদাসজির ছবি দেখা হলো বাইরে এবং ভেতরে। তারপরে পার হয়ে এইবার আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। বিশাল মন্দির, বিশাল মন্দির, সে কথা তো আগেই বলেছি আপনাদের। ভেতরে ঢুকলে বুঝতে পারা যায় যে একটা বিশাল এলাকা জুড়ে এই মন্দির এবং অসামান্য সমস্ত অলঙ্করণ। এটা যেটাকে বলে প্রেয়ার হল, একেবারে শুরুতেই সেইটা দেখি। ভেতরের দেওয়ালে দেওয়ালে অসামান্য সমস্ত ছবি। প্রেয়ার হলে উপাসনা করা হয় শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণই তো এই মন্দিরের মূল দেবতা, এবং শ্রীকৃষ্ণের মূর্তি, শ্রীকৃষ্ণকে কেমন করে রাখা হয়েছে, অন্য কাদের কাদের মূর্তি আছে, সেগুলো নিশ্চয়ই দেখব। কিন্তু আপাতত আমরা মন্দিরের যে দেওয়াল, মানে যেখানে মূর্তিগুলো রাখা রয়েছে তার বাইরের যে দেওয়াল, সেই সব দেওয়ালের দিকে তাকাই। তাকালে একেবারে স্তব্ধ হয়ে যাবে না, সেই জন্যই তাহাতে বলছি আপনাদের। আরে ঝকঝকে মেঝে, তাতে কার্পেট পাতা আছে, বিশাল বড় বড় জানলা, সেখান দিয়ে এবারে হই হই করে বাইরের আলো ভেতরে আসছে। শুধু আলো আসছে না, বাইরেটা দেখতে পাচ্ছেন তো আপনি, এবং বাইরেটা বড় সুন্দর, গাছপালা গাছপালা দিয়ে ভর্তি, একেবারে বাইরেটা খুব সুন্দর। ওই যে বলছিলাম না জানলা আছে, সেই জানলারই মাপের সব এক একটা করে ওই গ্যালারির মতন করে দেওয়া আছে। সেখানে কৃষ্ণের মানব লীলার নানান রকমের সব আখ্যান, মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। এবং সেই সমস্ত মূর্তি দেখতে দেখতে বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণের সব কাহিনী আমি জানি না, মানে আমরা হয়তো অনেকেই জানি না। এটা বলাই যায়, তাতে লজ্জার কিছু নেই। তার কারণ এই শ্রীকৃষ্ণের কাহিনী যে কেবলমাত্র আমরা যে মহাভারতটা পড়ি, জানি, আমাদের বাড়িতে যে মহাভারত থাকে, কেবল সেই মহাভারতেই আছে এমন তো নয়। ইনি এমন এক চরিত্র যার কথা মহাভারতের বাইরেও উপচে পড়েছে। আরো নানান লোকের কথায় মহাভারতের আরো নানান সংস্করণ আছে। মানে যেটা আমি বারবার করে বলবার চেষ্টা করি, যে যারা বলেন না যে রামায়ণ একটাই, মহাভারত একটাই, সম্পূর্ণ ভুল কথা বলেন, অনৈতিহাসিক কথা বলেন। তাহলে আজকের শরণাগত এই পর্যন্তই থাক। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবার তাহলে কবিতা।
রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করছি আজকে শরণাগত। শেষ সপ্তকের ৩৯ সংখ্যক কবিতা। ওরা এসে আমাকে বলে, কবি, মৃত্যুর কথা শুনতে চাই তোমার মুখে। আমি বলি, মৃত্যু যে আমার অন্তরঙ্গ, জড়িয়ে আছে আমার দেহের সকল তন্তু। তার ছন্দ আমার হৃদস্পন্দনে, আমার রক্তে তার আনন্দের প্রবাহ। বলছে সে, চলো চলো চলো, বোঝা ফেলতে ফেলতে, চলো মরতে মরতে, নিমেষে নিমেষে, আমারই টানে আমারই বেগে। বলছে, চুপ করে বসো যদি, যা কিছু আছে সমস্তকে আঁকড়িয়ে ধরে, তবে দেখবে তোমার জগতে ফুল গেল বাসি হয়ে, পাঁক দেখা দিল শুকনো নদীতে, ম্লান হলো তোমার তারার আলো। বলছে, থেমো না থেমো না, পিছন ফিরে তাকিও না, পেরিয়ে যাও পুরনোকে, জীর্ণকে, ক্লান্তকে, অচলকে। আমি মৃত্যু রাখাল, সৃষ্টিকে চড়িয়ে চড়িয়ে নিয়ে চলেছি যুগ হতে যুগান্তরে, নব নব চারণ ক্ষেত্রে। যখন বইল জীবনের ধারা, আমি এসেছি তার পিছনে পিছনে, দিনই তাকে কোনো গর্তে আটক থাকতে। তীরের বাঁধন কাটিয়ে কাটিয়ে, ডাক দিয়ে নিয়ে গেছি মহাসমুদ্রে, সে সমুদ্র আমি। বর্তমান চায় বর্তিয়ে থাকতে, সে চাপাতে চায় তার সব বোঝা তোমার মাথায়। বর্তমান গিলে ফেলতে চায় তোমার সবকিছু আপন জঠরে। তারপরে অবিচল থাকতে চায় আকণ্ঠপূর্ণ দানবের মতো জাগরণহীন নিদ্রায়। তাকেই বলে প্রলয়। এই অনন্ত অচঞ্চল বর্তমানের হাত থেকে আমি সৃষ্টিকে পরিত্রাণ করতে এসেছি, অন্তহীন নব নব অনাগতে। শেষ হলো আজকে শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সবাইকার খুব ভালো হোক। আজ স্বামী স্বরূপাচার্যের আবির্ভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলছি। আজকে 18ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 2রা জুন 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:15। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 2:42 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার